হ্যালো বন্ধুরা, বিমানকে বলা হয় পৃথিবীর সবথেকে সুরক্ষিত ট্রান্সপোর্ট সিস্টেম এবং প্রতিদিন সারা পৃথিবীতে প্রায় 10 লাখেরও বেশি ফ্লাইট এক জায়গা থেকে অন্য জায়গায় আসা যাওয়া করে থাকে। একবার ভাবুন তো, 41,000 ফিট উপরে উড়োজাহাজ উঠছে আর হঠাৎ করে উড়োজাহাজের ফুয়েল শেষ। ব্যাপারটা খুবই আতঙ্কের, কিন্তু ঠিক এমনটাই হয়েছিল 1983 সালে এয়ার কানাডা ফ্লাইট 143 সাথে। দিনটি ছিল 23 জুন 1983 সাল। প্লেনটির পাইলট ছিল ক্যাপ্টেন রবার্ট প্যাটিরসন, যার ছিল 15,000 ঘন্টা ফ্লাইট উড়ানোর অভিজ্ঞতা, এবং কো পাইলট হিসেবে ছিলেন মায়ার্স কন্ট্রোল, যার ছিল কেবলমাত্র 7,000 ঘন্টা ফ্লাইট উড়ানোর অভিজ্ঞতা। বন্ধুরা, আগে থেকেই জেনে নিন, এ সময় কানাডা তাদের পুরনো জায়ান্ট সিস্টেমকে নতুন পোর্টাল মেট্রিক সিস্টেমে আপডেট করেছিল। বিমানটির রিফুয়েলিং টিম ফ্লাইট নম্বর 143-তে 2,23,000 লিটার ফুয়েল লোড করার কথা ভুলে যায়। তার পরিবর্তে কেবলমাত্র 2,23,000 পাউন্ড ফুয়েল লোড করা হয়েছিল, যা প্রয়োজনীয় তুলনায় অর্ধেক ছিল। ফ্লাইট ক্রুরা ভুলে টেক অফ করার আগে ফুয়েল চেক না করে রিফুয়েলিং টিমকে কনফার্মেশন দিয়েছিল। বিমানটি যখন আকাশে 41,000 ফিট উপরে উঠছে, ক্যাপ্টেন তখন একটি সিগন্যাল দেখতে পায়। সিগন্যালটির অর্থ ছিল বাম ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিয়েছে। তারা মেট্রিক থেকে ফুয়েল ভরে এডমাস্টন যাচ্ছিল, কিন্তু যখন একটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়, তখন ক্যাপ্টেনরা ছোট্ট একটি এয়ারপোর্টে ল্যান্ড করার সিদ্ধান্ত নেন। কিন্তু কিছু সময়ের মধ্যে ডান ইঞ্জিনও কাজ করা বন্ধ করে দেয়। প্লেনটি তখন ছিল মাটি থেকে প্রায় 41,000 ফিট উপরে। প্লেনের যে ইলেকট্রিসিটি পাওয়া যায় তা এই টারবাইন ঘোরার মাধ্যমে উৎপন্ন হয়, কিন্তু তখন প্লেনের টারবাইনগুলো শুধুমাত্র গতিশীল বায়ুর কারণে ঘুরছিল, ফলে অনেক মনিটরিং সিস্টেম বন্ধ হয়ে যায়। ক্যাপ্টেন ও ফ্লাইট অফিসার দুজনে মিলে সিদ্ধান্ত নিতে থাকেন যে এখন তারা কি করবে, কারণ প্লেনের ক্রু এবং 60 জন প্যাসেঞ্জারের জীবন তাদের দুজনের হাতে। পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় কেবল কিছু অ্যানালগ ইকুইপমেন্ট কাজ করছিল। তারা বোয়িং 767 ফ্লাইটের ইমার্জেন্সি গাইড ম্যানুয়ালেও এমন কোনো কিছু ছিল না, কারণ দিনের আগে এমন কখনো ঘটেনি। ক্যাপ্টেন প্যাট্রিক্স ঠিক করেন তিনি সিরিয়াস ল্যান্ডিং করবে, কিন্তু এখানে প্রবলেম হলো ইলেকট্রিসিটি না থাকার ফলে ভার্টিক্যাল ইন্ডিকেটর কাজ করছিল না, যার ফলে বোঝার কোনো উপায় ছিল না যে প্লেনটি কত উচ্চতায় আছে এবং কত স্পিডে নিচের দিকে নামছে। ক্যাপ্টেন তার সম্পূর্ণ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিমানটিকে নিচের দিকে নামাতে শুরু করে। আনুমানিক 400 কিলোমিটার পার আওয়ার গতিতে প্লেনটি নিচের দিকে নামছিল। তখনই ফার্স্ট অফিসারের মনে পড়ে তার পুরনো এয়ারফোর্স রেস ট্র্যাকের কথা, যেটা তাদের খুবই কাছে ছিল। তারা প্লেনটিকে রেস ট্র্যাকে নিয়ে যেতে থাকে, কিন্তু তারা এটা জানতো না তখন রেস ট্র্যাকে কম্পিটিশন চলছিল। যদি সেটা খালি থাকতো তাহলে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো কোনো ব্যাপার ছিল না। তখন ইমার্জেন্সি ভাবে খুব দ্রুত সামান্য কিছু জায়গা ল্যান্ড করানোর জন্য খালি করা হয়। ক্যাপ্টেন ল্যান্ড করানোর জন্য প্রস্তুত, কিন্তু বিমানটি নিচে আসার পর বাতাসের অভাবে টারবাইন খুব আস্তে আস্তে ঘুরতে থাকে, যার ফলে ইলেকট্রিসিটি সিস্টেম সঠিকভাবে কাজ করছিল না। আর তখনই ঘটে চমৎকার, যখন প্লেনটি মাটি স্পর্শ করে তখন ক্যাপ্টেন পুরো ফোর্সে ব্রেক লাগিয়ে দেয়, ফলে সামনের চাকা না খুলে মাটিতে ঘষতে থাকে। আর এই ঘর্ষণের ফলেই প্লেনের স্পিড অনেক বেশি পরিমাণে কমে যায়। যদি কোনোভাবে সামনের চাকা খুলে যেত তাহলে প্যাসেঞ্জারদের সাথে সাথে অনেক দর্শকেরও প্রাণহানি ঘটতো। ফুয়েল ফুরিয়ে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পরেও মাত্র 17 মিনিট পরই প্লেনটি মাটিতে ল্যান্ড করতে সক্ষম হয়। এই দুর্ঘটনায় কারোরই তেমন গুরুতর ক্ষতি হয়নি। এরপর ক্যাপ্টেন পিটার্সকে 6 মাস আর ফার্স্ট অফিসারকে 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়, কারণ তারা ফুয়েল লেভেল চেক না করেই ফুয়েল ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল। এত কিছুর পরেও এমন কন্ডিশনে ওপেন সোর্স আলামত ল্যান্ডিং করার জন্য এই দুজনকে আউটস্ট্যান্ডিং চেয়ারম্যানশিপ সম্মাননা দেওয়া হয়। এই ঘটনার 25 বছর পর 2008 সালে এই প্লেনটির উদ্ধার কাজ বন্ধ করা হয়। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমন রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তবে মনোভূমি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে মনোভূমির নতুন পর্বে। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।